জীবন থেকে নেওয়া ৩। নারীর সৌন্দর্যের প্রশংসা করলে এবং তার আবেগ অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করলে নারীর মনে সে লোকের প্রতি বিশ্বাস ও আস্থা জন্মায়। কিছু লোক মেয়েদের জীবন তাদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী চালানোর চেষ্টা করে। মা নিজের হৃদয়ের ভালোবাসা ও মমতা দিয়ে তাদের প্রতিরোধ করে। অতঃপর মায়ের হৃদয় অন্য সবার বুদ্ধিমত্তার চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়। মা নিজ সন্তানদের অন্তর দিয়ে অবলোকন করেন। মায়ের প্রতিটি ইন্দ্রিয় সন্তান ও অন্যদের মাঝে পার্থক্য নিরূপণ করতে পারে। নারী যখন কারো সৌন্দর্য চর্চার কারণ হয়, তখন রূপচর্চা ও সাজসজ্জা করাই তার ধ্যান-জ্ঞানে পরিণত হয়। সন্তানদের চাহিদা ও আবদারের সামনে মা দুর্বল, কিন্তু তাদের চাহিদা ও আবদার পূরণ করার ক্ষেত্রে তার সে দুর্বলতা প্রকাশ পায় না। সন্তানদের সামনে মায়েরা সুখের কান্না কাঁদে, আর সন্তানদের অগোচরে তাদের জন্য আশঙ্কা, আশা এবং দুয়ার জন্য কাঁদে। মেয়ে যখন মায়ের সামনে চোখের অশ্রু ছাড়ে, তার অর্থ এই যে তার সাথে এমন কিছু ঘটেছে যার ব্যাপারে সে মায়ের সমর্থন কামনা করছে। মেয়ের মনে মায়ের প্রতি যে আবেগ ও ভালোবাসা থাকে, বিয়ের পর তার কিছুটা স্বামীর দিকে স্থানান্তরিত হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন, তখন মায়ের প্রতি পূর্বের চেয়ে অধিক গুণে ভালোবাসা বৃদ্ধি পায়। মেয়ে হচ্ছে আয়নার মতো, কোমল, স্বচ্ছ ও পরিচ্ছন্ন, তবে খুব সহজে তাতে দাগ পড়ার কিংবা ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা আছে। তাই সাবধান, খুব সাবধান। যৌথ পরিবারে মেয়ের প্রতি মায়ের কর্তব্য। যখন মেয়ে ঘুমাবে তখন রুমের দরজা বন্ধ রাখার ব্যাপারে মা তাকে সতর্ক করে দেবেন, যেন পিতা, ভাই বা পরিবারের অন্য কোনো পুরুষ তার ঘুমের সময় ভুলে তার রুমে প্রবেশ না করে। যে সময় পরিবারের সবাই এক জায়গায় বসে গল্পগুজব করে, সেখান থেকে মেয়েকে দূরে রাখা যাবে না, বরং তাকেও সাথে রাখতে হবে। মেয়ে রাতে অধিক সময় জেগে থাকে আর দিনে ঘুমায়, অথবা পরিবারের সবাই যখন নিজ নিজ ব্যস্ততা থেকে ফিরে বাড়িতে একত্রিত হয়, তখন সে ইন্টারনেটে বুঁদ হয়ে থাকে, অথবা পরিবারের সবাই যখন বেড়াতে যায় তখন সে বাড়িতে থেকে যেতে চায়, অথবা পরিবারের সবার সাথে একসঙ্গে খাবার না খেয়ে আলাদা খেয়ে নিতে চায়। এমন স্বভাব যেন মেয়ের না হয়, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই অভ্যাসগুলো খুব মারাত্মক। যথাসাধ্য মেয়ের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা করা উচিত, যেটা পরিবারের কোনো পুরুষ সদস্য ব্যবহার করবে না, কারণ বাথরুমে মেয়ের কিছু বিশেষ পণ্য সামগ্রী থাকে যা পরিবারের কোনো পুরুষ সদস্য দেখলে সে খুব লজ্জা ও অস্বস্তি বোধ করে। মেয়ে যদি নিজের পক্ষ থেকে পরিবারের সবার জন্য ডিনারের আয়োজন করতে চায়, তার এই আয়োজনে তাকে সমর্থন করবেন এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন। এর মাধ্যমে মেয়ের মাঝে আতিথেয়তার গুণ সৃষ্টি হয়। তাছাড়া এর মাধ্যমে পারিবারিক সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় হয়। পিতা ও ভাইদের সামনে মেয়ের কাজের প্রশংসা করবেন, তার অপ্রকাশ্য গুণাবলী তাদের সামনে প্রকাশ করবেন। এতে মেয়ে দারুণভাবে অনুপ্রাণিত হয়। মেয়ে শৈশব পার করে বয়ঃসন্ধিকালে প্রবেশ করা মাত্রই মনে করে বসবেন না যে এখন সে বড় হয়ে গেছে এবং পরিবারের সকল কাজ সামলানোর যোগ্য হয়ে উঠেছে। ফলে আপনি তার উপর এমন এমন কাজ চাপিয়ে দিলেন যা করা তার জন্য অসম্ভব, অথবা তাকে সবসময় ভাইদের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়ে দিলেন। ঘুণাক্ষরেও এই ভুল করবেন না, বরং তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী পরিবারের কাজে তার সহযোগিতা নেবেন। কাজের ফাঁকে ফাঁকে তাকে বুঝিয়ে দেবেন পরিবারের কাজে আপনি তার সহযোগিতার মুখাপেক্ষী। সন্তানদের মধ্যে পরস্পর ঝগড়া হলে কোনো একজনের পক্ষ নেবেন না, বরং কোনটি সঠিক আর কোনটি ভুল তা স্পষ্ট করে দেবেন। পাশাপাশি ভাই বোনের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে এ থেকে তাদের সতর্ক করবেন। যে ভুল করেছে তাকে অজুহাত পেশ করার অথবা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ছেলে এবং মেয়েদের মাঝে পার্থক্য করবেন না, সবার সাথে সমানভাবে আচরণ করুন। প্রত্যেকের অনুভূতি ও চাহিদা অনুসারে প্রত্যেকের জন্য সমানভাবে খরচ করুন। পার্থক্য পারস্পরিক হিংসাবিদ্বেষ সৃষ্টি করে এবং সন্তানদের প্রত্যেকের মনে একে অপরের প্রতি সন্দেহ সংশয় সৃষ্টি করে। মেয়েদের উপর ছেলেদের প্রাধান্য দেবেন না, এটা ছিল জাহিলি সভ্যতার অন্যতম স্বভাব। আমার কথার উদ্দেশ্য তথাকথিত সমান অধিকার নয়। নারী পুরুষ প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য ও সামর্থ্য আছে, সে অনুযায়ী প্রত্যেকের ন্যায্য অধিকার আদায় করাই প্রকৃত সমান অধিকার। নারীরা তাদের কমনীয়তা ও উজ্জ্বল ভবিষ্যতের দিক থেকে পুরুষদের থেকে আলাদা। নারীদের ন্যায্য অধিকারসমূহ যথাযথ রূপে আদায় করা হলে তারা হয়ে ওঠে উন্নত জাতি নির্মাণের ভিত্তি। প্রতিটি পুরুষ তাদের পেয়ে ধন্য হওয়ার স্বপ্ন দেখে।
তাদের সুন্দর জীবন হয় মায়েদের গর্বের উপলক্ষ। মেয়েকে রান্নাবান্না এবং ঘর সামলানোর কাজ শেখাবেন এবং এ কাজে তার থেকে টুকটাক সাহায্য নেবেন। ভুল হলে মুচকি হেসে তার শুধরিয়ে দেবেন। শুরু আপনারও এমন ভুল হয়েছিল এ বলে তাকে সাহস দেবেন। তার জন্য কোনো কিছু কেনার সময় তার পছন্দ ও আগ্রহকেই প্রাধান্য দেবেন। আপনার পছন্দ তার উপর চাপিয়ে দেবেন না। প্রত্যেক প্রজন্মের চাহিদা, প্রয়োজন, উদ্দেশ্য ইত্যাদি আলাদা হয়। তাকে তার প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে দিন। অবশ্য আগে থেকে তাকে জানিয়ে দিতে হবে যে সব বিষয়ে অপচয়, অপব্যয় এবং কৃপণতা খুব নিন্দনীয়। তার জন্য কেনাকাটার সময় তার চাহিদা ও প্রয়োজনের ব্যাপারে তার সাথে পরামর্শ করবেন। অতঃপর তার পছন্দকেই অগ্রাধিকার দেবেন, এমনকি সেটা আপনার পছন্দ না হলেও। এর জন্য টাকা কিছু বেশি গেলে যাক, মেয়ের ভালোবাসার কাছে টাকা পয়সা নিতান্ত মূল্যহীন। মেয়েদের বিবেকে এ মানসিকতা ঢুকিয়ে দিতে হবে যে পরিবারের সমস্যা ও চিন্তা পেরেশানির কথা যেন বাড়ির চার দেয়ালের বাইরে না যায়। তাদের এও জানিয়ে দিতে হবে যে নিজেদের গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করলে কোনো লাভ নেই, বরং শত্রুরা আমাদের বিপদ দেখে আনন্দ প্রকাশ করবে। তাছাড়া এতে আমাদের হিতাকাঙ্ক্ষীরা শুধু মনে কষ্ট পাবে। পরিবারের সকল সদস্য যদি এদিকটাকে গুরুত্ব দেয়, তাহলে পরিবারের বন্ধন আরও দৃঢ় হয়। এমন পরিবার থেকে গড়ে ওঠা মেয়েরা ভবিষ্যতেও নিজেদের পারিবারিক গোপনীয় বিষয়গুলো বাইরে প্রচার করা থেকে বিরত থাকে। আমাদের ছেলেদের জানিয়ে দিতে হবে যে মেয়েদের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা, তাদের মন খুবই নরম ও কোমল, তাই তাদের সাথে তাদেরই উপযোগী পন্থায় আচরণ করতে হবে। এক ভাই আরেক ভাইয়ের সাথে যেভাবে কথা বলে এবং আচরণ করে, ঠিক সেভাবে বোনের সাথে আচরণ করা যাবে না, কারণ দুজনের মাঝে রয়েছে বিস্তর ফারাক। অনেক সময় মাত্র একটি কটু বাক্য বোনকে অনেকদিন পর্যন্ত মনক্ষুণ্ণ রাখে, তেমনি একটি সুন্দর কথা তাকে অনেকদিন যাবৎ আনন্দ দেয়। বাড়ির মধ্যে একজনকে কর্তা নির্ধারণ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই কর্তা সেজে বসে আদেশ নিষেধ করতে শুরু করলে বাড়ির শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। পিতাই বাড়ির মূল কর্তার ভূমিকা পালন করবেন। মা পিতার সাথে পরামর্শ ও বোঝাপড়ার মাধ্যমে নিজের দায়িত্ব ও কাজ বুঝে নেবেন। বিশেষ করে মেয়ের সাথে সংশ্লিষ্ট দায়িত্বসমূহ মা পালন করবেন। এ বিষয়টি আমি এজন্যই তুলে ধরেছি যে কিছু যুবক একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর বোনদের উপর কর্তৃত্ব ফলাতে এবং তাদের শাসন করতে পছন্দ করে। এর ফলে পরিবারের মধ্যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বয়সের যুবকদের ভদ্র ও শালীন ভাষায় বুঝিয়ে দিতে হবে যে পরিবারের মেয়েরা তাদের কর্তৃত্বাধীন নয়, তাদের কর্তা তাদের মাতা পিতা। অবশ্য বোন বা পরিবারের কোনো মেয়ের মাঝে যদি উল্লেখযোগ্য কোনো দোষ দেখতে পায়, তাহলে এ ব্যাপারে পিতাকে অবহিত করা তাদের দায়িত্ব, কারণ পিতাই পরিবারের মূল কর্তা। মেয়েকে নিজের মতো করে রুম সাজাতে বাধা দেবেন না, কোনোভাবেই সেখানে নিজের পছন্দ চাপিয়ে দেবার চেষ্টা করবেন না। তাকে নিজের রুচি ও পছন্দ অনুযায়ী রুম সাজানোর অবকাশ দেবেন এবং যথাসাধ্য সহযোগিতা করবেন। অহংকার, ঔদ্ধত্য, অপ্রয়োজনীয় সাজসজ্জা, অপচয়, অশ্লীল কথাবার্তা প্রভৃতি খারাপ স্বভাবসমূহ থেকে মেয়েকে অবশ্যই বিরত রাখতে হবে। তার মাঝে এই স্বভাবসমূহ সৃষ্টি হওয়ার সকল পথ রুদ্ধ রাখতে হবে, কেননা এই স্বভাবগুলো তার জীবনে এবং মানুষের সাথে তার সম্পর্কে খুব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কথা বলার শিষ্টাচার এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার ভদ্রতা মেয়ে নিজের পরিবার থেকেই শেখে। তাই এই উন্নত আচরণনীতিকে আমাদের পরিবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে। স্বামীর সাথে বিনয়ের সাথে কথা বলবেন এবং সন্তানদের সামনে তাকে সম্মান করবেন। আপনার মেয়ে আপনার নিকট থেকে এই সুন্দরতম আদর্শ কোনো মেহনত করা ছাড়াই শিখে যাবে। মায়ের মনে পিতার প্রতি ভক্তি ও উচ্চমর্যাদা মেয়ের জীবনকে নিশ্চিন্ত ও আনন্দময় রাখে। জীবিকার তাগিদে পিতাকে যদি অধিকাংশ সময় বাড়ির বাইরে এবং সন্তানদের থেকে দূরে থাকতে হয়, তখন মা সন্তানদের সামনে অজুহাত পেশ করবেন যে পরিবারের কল্যাণে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই পিতা তাদের থেকে দূরে আছেন। এতে মেয়ের মনে পিতার ব্যস্ততা এবং দূরত্বের কারণে যে কষ্ট হতো তা অনেকটা কমে যাবে। জীবনের সকল পরিস্থিতিতে সন্তানদের সামনে আমরা অবশ্যই মুখে হাসি ধরে রাখব। এতে আমাদের সন্তানেরা সর্বদা খুশি থাকবে, তাদের মন স্থির ও নিশ্চিন্ত থাকবে। অতঃপর তারা এই শিক্ষা গ্রহণ করবে যে জীবনের সুখ দুঃখ সকল মুহূর্ত আল্লাহর নির্ধারিত তাকদির। এই তাকদিরকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াই মুসলিমের কাজ। স্বামী স্ত্রীর পারস্পরিক মনোমালিন্য সুখের সংসারে শয়তানের আক্রমণ, তা যত দ্রুত মিটমাট করা যায় তত ভালো। দীর্ঘ হলে শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। এই মনোমালিন্যে আমাদের মন যতই ভারাক্রান্ত ও পেরেশান হোক, আমাদের সেই দুঃখ পেরেশানি কোনোভাবে সন্তানদের সামনে প্রকাশ করা যাবে না। যখন স্ত্রী স্বামীর জন্য নিজেকে সজ্জিত করে, ঘর পরিপাটি ও সুবিন্যস্ত রাখে এবং জীবনসঙ্গীর সাথে মার্জিত ও প্রেমময় ভাষায় কথা বলে, এ বিষয়গুলো পরোক্ষভাবে মেয়েকে ভবিষ্যতে তার স্বামীর সাথে সুখী জীবন গড়ার পদ্ধতি শিক্ষা দেয়। আচরণে স্পষ্টবাদিতা খুবই গুরুত্বপূর্ণ। ভেতরে এক কথা, বাইরে আরেক কথা, এটা অত্যন্ত ক্ষতিকর। আচার আচরণে স্পষ্টবাদী থাকবেন। আপনার মেয়ে আপনার থেকেই এই গুণ শিখে নেবে। পাশাপাশি উদ্ভূত সমস্যাবলী মোকাবেলা করার সঠিক পন্থাও হল এই স্পষ্টবাদিতা ও সৎসাহস।
সমস্যা থেকে পালিয়ে বেড়ালে তা আরও জটিল হয়ে ওঠে। বিশেষ উপলক্ষে মেয়েকে নিজের হাতে সাজিয়ে দেওয়া, মেকআপ করিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, সুন্দর পোশাক বাছাই করে দেওয়া ইত্যাদি কাজ খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মেয়ে অনুভব করে যে মা তাকে খুব আদর করেন এবং মায়ের কাছে তার গুরুত্ব অনেক। যদি মেয়ে অস্বাভাবিকভাবে মুঠিয়ে যায় তাহলে মা তার ওজন কমানোয় সহযোগিতা করবেন। তা এভাবে যে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে মেয়ের জন্য উপযুক্ত একটি ডায়েট চার্ট নিয়ে নেবেন, অতঃপর তা অনুসরণ করার ক্ষেত্রে মেয়েকে সব রকমের সহযোগিতা করবেন। মেয়ের মাঝে ছোট ভাইবোনদের প্রতি স্নেহ ভালোবাসা উদ্রেক করার চেষ্টা করব, তা এভাবে যে আমরা তাদের হাতে কিছু টাকা দেব, যাতে খুশির উপলক্ষসমূহে তারা ছোট ভাইবোনদের বিভিন্ন উপহার দিতে পারে। কিছু কিছু মায়েরা মনে করেন বিয়ে দেওয়ার পর মেয়ের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যায়। এ ধারণা ভুল। বরং যে নারী একটি প্রজন্ম গড়ে তোলার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার বুঝে নিতে হবে যে তার হাতে গড়া প্রজন্ম থেকে একটি নতুন প্রজন্ম জন্ম নেবে, যাদের যত্ন নেওয়াও তার কর্তব্য। সুতরাং সবচেয়ে ভালো মা তিনিই যিনি মেয়েকে বিয়ে দেওয়ার পর নতুনভাবে আবার তার লালন পালন শুরু করেন এবং মেয়ের নতুন ঘরকে সুখ শান্তিতে ভরে তুলতে সাধ্য অনুযায়ী সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যান। মেয়ের চরিত্র সুন্দর করতে চাইলে প্রথমে মায়ের চরিত্র সুন্দর হতে হয়। তাই একজন দায়িত্বশীল মা হতে হলে সর্বপ্রথম নিজের অসুন্দর স্বভাবগুলো বিদায় করে দিতে হবে। কেননা যদি তার মাঝে সে স্বভাবগুলো থেকে যায় তাহলে তা মেয়ের মাঝে সংক্রমিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে নিজের পিতামাতার সাথে সদাচরণ করে তার সন্তানেরাও তার সাথে সদাচরণ করে। সুতরাং হে মা, পিতামাতার প্রতি সদাচরণ করুন, এর বিনিময়ে আপনার সন্তানেরা আপনার সাথে সদাচরণ করবে। আমাদের এবং সন্তানদের মাঝে কোনোরূপ গোপনীয়তা না থাকা ভালো, এতে আমাদের প্রতি তাদের মনে আস্থা বিশ্বাস থাকে। তাই আমরা আমাদের ল্যাপটপ, মোবাইল ইত্যাদি তাদের থেকে গোপন রাখব না। মোবাইলের কোনো ফোল্ডার পাসওয়ার্ড সেট করে বন্ধ করে রাখব না, এতে তাদের মনে আমাদের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হতে পারে। অনুরূপভাবে আমাদের দেখাদেখি তারাও তাদের ল্যাপটপ ও মোবাইল সিকিউরিটি লক দিয়ে বন্ধ করে রাখতে পারে। তখন আমরা তাদেরকে কঠোরভাবে নিষেধ করতে পারব না। ফরজ, ওয়াজিব, নফল যত ইবাদত আমরা সন্তানদের সামনে করি তা উত্তম পন্থায় ভালোভাবে আদায় করব, যাতে সন্তানেরা আমাদের থেকে শিক্ষা গ্রহণ করে। মা যদি উত্তম উপায়ে সৎকাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার দিনই দায়িত্ব নিয়মিত পালন করেন, মেয়ের মাঝেও এ গুণ ছড়িয়ে পড়বে। মেয়ে বুঝে নেবে যা সত্য তা প্রকাশ করে দিতে হবে, যাতে তা অনুসরণ করা যায়, এবং যা মন্দ তা থেকে নিষেধ করতে হবে, যাতে তা থেকে বিরত থাকা যায়। মায়ের কর্ম থেকে মেয়ে আরও জেনে নেবে যে ইসলামী সমাজে সৎকাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা সবার দায়িত্ব। নবী রাসূল এবং সৎ কর্মশীল বান্দারা এই দায়িত্বের প্রতি খুব সচেষ্ট ও যত্নশীল ছিলেন। প্রত্যেক ভুলের জন্য মেয়েদের স্পষ্ট তিরস্কার করা প্রজ্ঞার পরিচয় নয়, এমনকি সে অপরাধ স্পষ্ট ও প্রকাশ্য হলেও। বরং তাদের সাথে কথা বলব এবং তাদের যে বিষয়ে আমাদের ঐক্যমত আছে তার প্রতি সম্মতি জ্ঞাপন করব। অতঃপর তার কাজের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেব। মেয়ের ছোট বড় প্রত্যেক বিষয়ে মা পরামর্শ দিলে মেয়ের কাছে মায়ের পরামর্শের মূল্য কমে যায়। ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও মায়ের পরামর্শকে মূল্যহীন মনে করে এড়িয়ে যায়, কারণ ইতিপূর্বে সে মায়ের পরামর্শ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। এখন মায়ের কোনো পরামর্শকেই আর গুরুত্ব দিতে ইচ্ছে করে না তার। এজন্য মায়ের উচিত অনেক সময় মেয়ের ছোটখাটো বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ না করা এবং কিছুদিন পর পর মেয়েকে উত্তম পরামর্শ ও উপদেশ শোনানো। মেয়েকে তার শিশু ভাইবোনদের দেখাশোনার দায়িত্ব দেবেন। সে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কাপড় পরাবে এবং তাদের প্রতি স্নেহ প্রকাশ করবে। এর মাধ্যমে সে জীবনের শুরুর অংশ থেকে মাতৃত্বের পাঠ শিখে নেবে। পাশাপাশি এর মাধ্যমে তার মাঝে আরও অনেক ইতিবাচক গুণাবলী সৃষ্টি হবে, যেমন তার মাঝে দায়িত্ববোধ জাগ্রত হবে, মাতৃত্বের কাজ করার শক্তি অর্জিত হবে এবং শিশুদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা শিখে যাবে। এছাড়াও এর মাধ্যমে তার সময়টি উপকারী কাজে ব্যয় হবে, যার মাধ্যমে সে মায়ের সন্তুষ্টি অর্জন করে নিতে পারবে। অতীতের যেসব অপরাধ আল্লাহ তাআলা গোপন রেখেছেন, অনেক সময় তা প্রকাশ না করাই প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার দাবি। অতীতের ভুল ও অপরাধ বারবার আলোচনা করা ঠিক নয়, বরং মেয়েদের সাথে আমাদের আচরণের পদ্ধতি হবে তাদের অতীতের অপরাধ ভুলে যাব এবং ক্ষমা করে দেব। বর্তমান সময়ে প্রচলিত কিছু ক্ষতিকর ফ্যাশন সম্পর্কে মেয়েকে সতর্ক করা এবং বিরত রাখা মায়ের দায়িত্ব। এসব ক্ষতিকর ফ্যাশনের মধ্যে আছে উঁচু হিলের জুতা পরা, এটি মেয়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি হচ্ছে নখ লম্বা করা, এটি একদিকে তো সুন্নাহ পরিপন্থী, অপরদিকে অনেক ক্ষতিকর জীবাণু সৃষ্টির কারণ হয়।
শরীরে ও চুলে অতিরিক্ত কসমেটিক্স রং ব্যবহার করাও এসব ক্ষতিকর ফ্যাশনের অন্তর্ভুক্ত। এর কারণে চামড়া ক্ষতিগ্রস্ত হয় এবং চুল পড়ে যায়। এ ধরনের আরও যেসব ক্ষতিকর ও সুন্না পরিপন্থী ফ্যাশন আছে, সবগুলো থেকে মেয়েকে বিরত রাখা এবং সেগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা মায়ের কর্তব্য। মেয়েদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম একটু বেশি, তবে মেয়ের সুস্থতা আরও বেশি দামি। তাই তার সুস্থতা সুরক্ষিত রাখার জন্য আমরা বেশি দামে ভালো মানের জিনিসটাই কিনব। ভালো কোম্পানির উন্নত প্রযুক্তিতে তৈরি স্বাস্থ্যসম্মত মেকআপ সামগ্রী কিনব, কেননা নিম্নমানের মেকআপ সামগ্রী মেয়ের ত্বকের ক্ষতি করে, যেমনটি আমরা আগে বলেছি। অনুরূপভাবে তার রুচি ও পছন্দের প্রতিও আমাদের গুরুত্ব দিতে হবে। সে যদি মেয়েদের দামি স্নিকার, শরীরচর্চার সময় পরার আরামদায়ক জুতা ক্রয় করতে চায়, আমাদের কিনে দিতে হবে, যদিও তার দাম বেশি হোক, যাতে সে ভালোভাবে হাঁটাচলা করতে পারে। আমাদের মেয়েদের জানিয়ে দিতে হবে যে গৃহপরিচারিকা জীবিকার তাগিদে বাধ্য হয়ে আমাদের কাছে এসেছেন। পরিবারের সদস্যদের ক্ষুধা দূর করতে এই কাজ বেছে নিয়েছেন তিনি। জীবনের কঠিন পরিস্থিতি তাকে নিজের পরিবার ও শহর থেকে দূরে এসে আমাদের কাজ করতে বাধ্য করেছে, তাই তাকে সম্মান করতে হবে এবং বিভিন্ন কাজে তার সাথে হাত লাগাতে হবে। পাশাপাশি আমরা মেয়েদের ব্যক্তিগত কাজ, যথা কাপড় পরিধান করা, রুম পরিষ্কার করা, প্রয়োজনীয় জিনিসগুলো বিন্যস্ত করে রাখা ইত্যাদি নিজে নিজে করতে অভ্যস্ত করে তোলার চেষ্টা করব। আগন্তুক ও মেহমানদের অভ্যর্থনা কিভাবে করবে তা মেয়েকে শিখানো মায়ের কর্তব্য। এভাবে মানুষের সাথে হাসিমুখে কথা বলায় অভ্যস্ত করে তুলতে হবে মেয়েকে। তাকে বুঝিয়ে দিতে হবে অন্তর্মুখী হয়ে থাকা ভালো নয়, বরং সবার সাথে মিলেমিশে থাকাই আদর্শ জীবন পদ্ধতি। গ্রীষ্মকালীন ছুটির জন্য বিভিন্ন প্রোগ্রাম ঠিক করে নেওয়া ভালো, যাতে মেয়ের অবসর সময় শিক্ষণীয় ও আনন্দময় কাজে অতিবাহিত হয়। এ সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ অথবা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম রাখা যেতে পারে। এতে পরিবারের সকল সদস্য একত্রিত হওয়ার উপলক্ষ তৈরি হয় এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াবও অর্জিত হয়। ভ্রমণের সময় মা খুব সহজে মেয়ের কাছাকাছি যেতে পারেন, তার অনুভূতিসমূহ উপলব্ধি করতে পারেন এবং তার সমস্যাগুলির সমাধান খুঁজে বের করতে পারেন। ভ্রমণের সময় সন্তানদের সাথে মন খুলে কথা বলা যায়, সমাজের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে তাদের অবহিত করা যায়। তাছাড়া সফরের সময় আমাদের সামনে অনেক ইতিবাচক বিষয় সংঘটিত হয়, তা থেকে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হতে পারবে। অবশ্য অনেক নেতিবাচক বিষয়ও সংঘটিত হয়, আমরা তার ক্ষতিকর দিক সন্তানদের সামনে স্পষ্ট করে দেব। আমরা আমাদের ছেলেমেয়েদের ভালো ভালো গল্প ও শিক্ষণীয় ঘটনাবলীর বিবরণ শোনাব, এ থেকে তারা পরোক্ষভাবে উপদেশ গ্রহণ করবে। পারিবারিক জীবনে এ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন তারা আমাদের কাছে গল্প শুনতে যায়, কিন্তু তা আমাদের কাছে ভারী মনে হয়। কিছুদিন পর যখন তারা বড় হয়ে যায়, তখন তাদের উপকারের জন্য ও সঠিক পথে পরিচালিত করার জন্য আমরা তাদের বিভিন্ন গল্প শোনাতে চাই, কিন্তু সে সময় আমাদের গল্প শোনা তাদের কাছে ভারী মনে হয়। তাই আমাদের কর্তব্য হল, যখন তারা আমাদের কাছ থেকে আগ্রহ নিয়ে গল্প শুনতে চায়, সেই সময়টি আমাদের কাজে লাগাতে হবে। এ সময় আমরা তাদের উপদেশমূলক গল্প শোনাব। বিভিন্ন শিক্ষণীয় গল্প শোনাব, যেগুলো তাদের অন্তরে কল্যাণমূলক কাজ ও সফলতা অর্জনের প্রেরণা সৃষ্টি করবে। একটি ভ্রমণ পুরো বছরের ক্লান্তি ভুলিয়ে দেয়, তাই অন্তত বছরে একবার মেয়েকে ভ্রমণে নিয়ে যেতে হবে। ভ্রমণের জায়গা নির্ধারণ করার ক্ষেত্রে মেয়ের ইচ্ছা ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হলে তার আনন্দ আরও বৃদ্ধি পায়। ফাস্ট ফুড, রেডি ফুড এবং ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত মিষ্টান্ন ও পানীয়ের অপকারিতা সন্তানদের সামনে স্পষ্ট করে দেওয়া পিতামাতার কর্তব্য। সুতরাং মা ছোটবেলা থেকে সন্তানদের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণে অভ্যস্ত করে তুলবেন। শারীরিক ব্যায়াম ও খেলাধুলা মেয়ের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এর মাধ্যমে তার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, শরীর সুস্থ থাকে, শরীরে ক্ষতিকর চর্বি জমে যায় না। তাই তার জন্য বাড়িতে ব্যায়াম ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী কিনে আনতে হবে। অনুরূপভাবে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে পরস্পরের মাঝে দৌড়, পর্বতারোহণ এবং বালির টিলায় আরোহণের প্রতিযোগিতা করা যেতে পারে। বিশেষ উপলক্ষকে সামনে রেখে মেয়েরা নিজেকে খুব সুন্দর করে সাজাতে চায়। বর্তমান সময়ে অঙ্গরাগ ও সাজসজ্জা করার কাজকে অনেকে পেশা হিসেবে নিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তারা বিউটি পার্লার খুলেছে, কিন্তু মেয়েকে সাজানোর জন্য কখনো বিউটি পার্লারে নেওয়া যাবে না। এতে মেয়ের দিন ও চরিত্র বিনষ্ট হবার প্রবল আশঙ্কা আছে। তাই বিশেষ প্রয়োজনে বিউটিশিয়ান দিয়ে মেয়েকে সাজানোর প্রয়োজন হলে মহিলা বিউটিশিয়ানকে বাড়িতে নিয়ে আসবেন। ঘুণাক্ষরেও মেয়েকে বিউটি পার্লারে যেতে দেবেন না। মেয়ের রুম তৈরি করার সময় কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। রুমে যেন প্রচুর আলো প্রবেশ করতে পারে এবং সঠিকভাবে বায়ু চলাচল করতে পারে। রুমের দেয়ালে তার রুচি অনুযায়ী ভালো মানের পেইন্টস লাগাতে হবে এবং রুমের আসবাবপত্র এমনভাবে সাজাতে হবে যাতে সে সহজে সেগুলোর সাথে সমন্বয় করে নিতে পারে। ঘর সাজানোর কাজে মেয়ের ভূমিকা থাকা ভালো, এতে সে নিজের মতো করে নিজের রুম সাজিয়ে নিতে পারবে।
পরিবারের মধ্যে জ্ঞান, শিষ্টাচার, আচার-আচরণ, লেনদেন ইত্যাদি বিষয়ে শিক্ষামূলক ক্লাসের আয়োজন করা যেতে পারে। অনুরূপভাবে বাইরের পরিবেশে প্রচলিত বিভিন্ন বিষয় সংক্রান্ত নিয়মনীতি ও শিষ্টাচার, যেমন হোটেলে খাবার খাওয়ার শিষ্টাচার, বিভিন্ন পদের হোটেলীয় নাম ইত্যাদির ওপর ক্লাসের আয়োজন করা যেতে পারে। পাবলিক প্লেসে সাধারণ মানুষের গোপনীয়তা ও প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন, জনপ্রশাসনের সিগন্যাল পরিচিতি, গণপরিবহনের সময় ও রুটের পরিচয়, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার সেবা গ্রহণের নিয়মনীতি, জনগণের সাধারণ সম্পত্তির পরিচর্যা ইত্যাদি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ের ওপরও ক্লাসের আয়োজন করা যেতে পারে। সমাজের লোকদের সাথে বছরের পর বছর ধরে যে আন্তরিক বন্ধন গড়ে ওঠে, অনেক সময় তা এক নিমিষেই ছিন্ন হয়ে যায়। এজন্য পরিচিত লোকদের পার্টি অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করার দাওয়াত দিলে তা ফিরিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু সেখানে গেলে আমাদের মেয়েদের যদি কোনোরূপ ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সে দাওয়াত আমরা গ্রহণ করব না। আসলে এসব অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য হল পরস্পর সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখা। এজন্য সাধারণ নিয়ম হল কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলে তা গ্রহণ করা। যদি সে অনুষ্ঠানে অনৈসলামিক কিছু ঘটে, তাহলে আমাদের দায়িত্ব হল তাদেরকে ভদ্র ভাষায় সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। যদি তারা আমাদের কথা মেনে নেয়, তাহলে তো ভালোই, আমরা খুশি মনে অনুষ্ঠান উপভোগ করব। এর ব্যতিক্রম হলে আমরা ভেবে দেখব অনুষ্ঠান ত্যাগ করা ভালো হবে নাকি ধৈর্য ধরা ভালো হবে। যদি মনে হয় অনুষ্ঠান ত্যাগ করাই ভালো হবে, তখন আমরা সম্পূর্ণ পর্দাবৃত হয়ে চুপিসারে অনুষ্ঠান ছেড়ে চলে আসব। যাওয়ার সময় এমন কোনো কাজ করা যাবে না যা আয়োজককে অতিথিদের সামনে বিব্রত অবস্থায় ফেলে দেয়। কোনোদিন যদি আমরা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমরা কেন অনুষ্ঠান ত্যাগ করেছি তার কারণ আমাদের মেয়েদের কাছে স্পষ্ট করে দেব, যাতে তারা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির করণীয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। অনেক সময় মা বিভিন্ন কারণে নিজ স্বামীর থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করেন। এমন অবস্থায় মেয়ের লালন পালনের ব্যাপারে দুজনের মাঝে পারস্পরিক বোঝাপড়া ত্যাগ করা বৈধ নয়, বরং অন্য বিষয়ে তাদের মাঝে যতই ঝগড়া বিবাদ থাকুক, মেয়ের লালন পালন সম্পর্কে যার যে দায়িত্ব তা পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার মাধ্যমে চালিয়ে যেতে হবে, যাতে মেয়ের জীবনে শান্তি বিনষ্ট না হয় এবং তার ভবিষ্যৎ সম্পর্কে সে কোনরূপ দুশ্চিন্তা ও অস্থিরতায় না ভোগে। মেয়ের লালন পালনে আমরা যে শ্রম, অর্থ ও চিন্তাশক্তি ব্যয় করি, সবগুলোর একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। সবসময় এই নিয়ত থাকে আমাদের মনে লালন করব। মানুষের প্রশংসা ও সম্মান অর্জন করা যেন কোনো ধাবেই আমাদের উদ্দেশ্য না হয়। কারণ মেয়ের লালন পালনের ওপর কেউ যদি আমাদের প্রশংসা করে, সে প্রশংসা আমাদের চূড়ান্ত লক্ষ্য জান্নাতে নিয়ে যেতে পারবে না। অবশ্য তার মানে এ নয় যে কেউ আমাদের ভালো কাজের প্রশংসা করলে তা আমরা অপছন্দ করব কিংবা প্রত্যাখ্যান করব, বরং তাদের প্রশংসাকে আমাদের কাজের যথার্থতার সাক্ষ্য হিসাবে গ্রহণ করব। কাছাকাছি পছন্দের বিষয়সমূহ সম্পর্কে প্রশ্ন করে মেয়েকে সংকটে ফেলে দেবেন না। যেমন, তোমার কাছে আব্বু বেশি প্রিয় নাকি আমি? তোমার মামারা বেশি ভালো নাকি তোমার চাচারা? তুমি কি বিয়ে করে স্বামীর ঘরে চলে যেতে ভালোবাসো না আমাদের সাথে থেকে যেতে ভালোবাসো? যদিও এসব প্রশ্ন কেবল দুষ্টুমি করার জন্যই করা হয়, কিন্তু তা সত্ত্বেও এসবের উত্তর দিতে মেয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অথবা এ ধরনের প্রশ্নকে সে দুষ্টুমি মনে না করে অন্য কিছু ভেবে বসে। মেয়েকে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে গেলে পিতাকে সাথে নিয়ে যাবেন। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার সময় পিতা যেন মেয়ের পাশেই থাকেন এবং পরীক্ষার বেডের পাশে ডাক্তারের সাথে দাঁড়াতে কোনোরূপ লজ্জা অনুভব না করেন। বাড়ি থেকে বের হওয়ার সময়, বনভোজনের সময় কিংবা সপরিবারে কোথাও বেড়াতে যাওয়ার সময় মেয়ের পর্দার ব্যাপারে একদম শিথিলতা করা যাবে না, কারণ এখানে শিথিলতা করলে পরবর্তী জীবনে পর্দার প্রতি তার গুরুত্ব কমে যাবে। অনুরূপভাবে মাকেও সবসময় নিজের পর্দার ব্যাপারে খুব সচেতন ও যত্নশীল থাকতে হবে, কারণ তিনিই মেয়ের আদর্শ। তাকে দেখেই মেয়ে পর্দা করা শিখবে। পর্দার জন্য এমন বোরকা পরিধান করতে হবে যা পুরো শরীর আবৃত করে এবং কারুকার্য ও সাজসজ্জা থেকে মুক্ত হয়। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য কিংবা বেড়াতে যাওয়ার জন্য কিংবা বাজারে যাওয়ার জন্য মেয়ে কী পোশাক পরিধান করছে তার খোঁজ রাখা ভালো, তবে তা যেন কঠিন তদন্তের মতো না হয়ে যায়, বরং হিকমা ও প্রজ্ঞার সাথে এ কাজ করতে হবে। অর্থাৎ আমরা জানিয়ে দেব কোন পরিস্থিতিতে কোন পোশাকে তাকে ভালো মানায়। পাশাপাশি তার পরিহিত পোশাকে যদি শরিয়া পরিপন্থী কিছু থাকে, সে ব্যাপারে সতর্ক করে দেব। স্বামীর সাথে বনিবনা না হলে ধৈর্য ধরবেন, আল্লাহর ফায়সালা ও তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবেন। আপনাদের মনোমালিন্য মেয়ের কাছে প্রকাশ করবেন না। মেয়েকে এমন কোনো কথা বলবেন না যা পিতার সাথে তার আচরণে ও সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
মা যদি কোনো কারণে মেয়ের পিতা ব্যতীত অন্য পুরুষের স্ত্রী হন, তখন তার দায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। একদিকে স্বামী, অন্যদিকে মেয়ে, দুজনেরই অধিকার আছে তার উপর। এমন পরিস্থিতিতে মেয়ের যত্ন নিতে গিয়ে যেন স্বামীর হক নষ্ট না হয় এবং স্বামীর হক পূরণ করতে গিয়ে যেন মেয়ের প্রতিপালন ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছা থাকলে এ কাজ মোটেই কঠিন নয়। মেয়ে এবং তার ভাইদের সাথে একই ধরনের আচরণ করা যাবে না। মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থা ছেলেদের থেকে ভিন্ন। তারা সাধারণত নম্র ও কোমল হয়। তাদের কোনো কাজের দায়িত্ব দেওয়ার সময় এ বিষয়টি মাথায় রাখতে হবে। অনুরূপভাবে তাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য তাদেরই উপযোগী পন্থা ও প্রশংসা বাক্য অবলম্বন করা বাঞ্ছনীয়। যখন বড় বোনের বিয়ে হয়ে যায়, তখন ছোট বোন কঠিনভাবে বোনের শূন্যতা অনুভব করে। এ সময়ে আমরা তার পাশে থেকে তাকে সান্ত্বনা দেব। সাধারণত বোনদের মাঝে গভীর ভালোবাসা গড়ে ওঠে। তাদের মধ্য থেকে একজনের বিয়ে হয়ে গেলে এবং নিজের ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেলে বাকি বোনেরা অনেক কষ্ট পায়। এ সময়ে তাদের আবেগ অনুভূতি ও মানসিক কষ্ট যন্ত্রণা আমাদের অবশ্যই অনুভব করতে হবে। বোন হারিয়ে তারা যে শূন্যতা অনুভব করছে, সে শূন্যতা আমাদেরই পূরণ করতে হবে। প্রতিটি মেয়ের মাঝে প্রতিভা ও সৃজনশীলতার বীজ সুপ্ত থাকে। মায়ের উৎসাহ অনুপ্রেরণা সেই বীজের পানি, যা তাকে জীবন্ত করে তোলে। সুতরাং মেয়ের সুপ্ত প্রতিভা বিকাশে সর্বদা তাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাবেন। অনুপ্রেরণা ও উৎসাহ অনুভব করার ক্ষেত্রে সন্তানদের অবস্থা একে অপরের থেকে আলাদা। কেউ প্রশংসা করলে অনুপ্রাণিত হয়, কেউ পুরস্কার পেলে উৎসাহ পায়, কেউ চায় তার প্রত্যেক সফলতার জন্য একটি করে অনুষ্ঠান করে আশেপাশের এবং পরিচিত লোকদের তার সফলতার কথা জানানো হোক। তাই আমাদের জন্য উচিত হল প্রত্যেক মেয়ের চাহিদা অনুযায়ী তাদের অনুপ্রাণিত করার পন্থা অবলম্বন করা। এক্ষেত্রে সরাসরি মেয়ের সাথেও পরামর্শ করা যায় যে তার সফলতা আমরা কিভাবে উদযাপন করতে পারি। আগের সময়ে মুরব্বিগণ সন্তানদের ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে রক্ষা করার জন্য প্রত্যেককে আলাদা আলাদা কম্পিউটার না দিয়ে বাড়িতে সবার জন্য একটি কম্পিউটার রাখার পরামর্শ দিতেন, যেটি বাড়ির একটি কমন রুমে স্থাপন করা হতো এবং বাড়ির সকল সদস্য নিজেদের প্রয়োজন অনুসারে ইন্টারনেট ব্যবহার করত। কিন্তু এখন আগের সে পরিবেশ নেই। এখন আলাদা আলাদা কম্পিউটার না পেলেও ইন্টারনেটের নাগাল ঠিকই পেয়ে যায়, কারণ এখন ইন্টারনেট মোবাইল সহ আরও অনেক ছোট ছোট ও সহজলভ্য যন্ত্রে ঢুকে পড়েছে। এখন ইন্টারনেট থেকে সন্তানদের রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। তাই এখন আমাদের কর্তব্য হল সন্তানদের ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে সুরক্ষিত রাখার জন্য তাদের মনের ভেতর সুরক্ষিত কেল্লা নির্মাণ করে দিতে হবে। তাদের অন্তরে সৃষ্টি করতে হবে প্রবৃত্তি তাড়নার আত্মপ্রত্যয়। পাশাপাশি তাদের গতিবিধির উপর খুব কাছ থেকে নজর রাখতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে আমাদের এই নজরদারিকে তারা চাপ হিসেবে না নেয়। উপকারী বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয়ে এ দায়িত্ব আঞ্জাম দেব আমরা। বয়সের একটি স্তরে এসে মেয়েরা রোমান্টিক জিনিসপত্র সংগ্রহ করার প্রতি আগ্রহী হয়ে ওঠে। সে সময় তারা নিজেদের বই পুস্তক, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ব্যক্তিগত জিনিসপত্র রোমান্টিক সাজে সজ্জিত করে তোলে। তাদের এই আগ্রহে আমরা বাধা দেব না, এমনকি তাদের পছন্দ নিয়ে কোনোরূপ ঠাট্টা বিদ্রুপ করব না। কারণ তাদের এই আগ্রহ একটি নির্ধারিত সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এরপর আপনা আপনিই তা চলে যাবে। নিজের উপর অন্যদের প্রাধান্য দেওয়ার গুণ শিক্ষা দিতে হবে মেয়েকে। তাকে জানিয়ে দিতে হবে নিজের স্বার্থের উপর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিলে নিজের মন পবিত্র হয় এবং মানুষের ভালোবাসা ও সম্মান অর্জিত হয়। এসব ছাড়াও এই মহৎ গুণটির জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক সওয়াব পাওয়া যায়। কিছু মেয়ে খুব ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তবে মেয়ে যতই ব্যক্তিত্ব সম্পন্ন হোক, পরিবারের নেতৃত্ব ও কর্তৃত্ব স্বামীর হাতেই থাকতে হবে। পরিবারের সকল বিষয়ে যদি স্বামীর পরিবর্তে স্ত্রীর কর্তৃত্ব চলে, তাহলে পরিবারে স্বামীর ভূমিকা প্রান্তিক হয়ে যায়। এর কারণে পরিবারে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। কেননা আল্লাহ তাআলা পুরুষদের নেতৃত্ব ও অভিভাবকত্ব দান করেছেন। তদুপরি সমাজে পরিবারের কর্তা হিসেবে পুরুষের আলাদা একটা অবস্থান আছে। পরিবারের মূল কর্তা সেজে বসে স্বামীর সেই পুরুষালী মর্যাদা খাটো করা স্ত্রীর জন্য মোটেই শোভনীয় নয়। বরং স্ত্রীর কর্তব্য হল স্বামীর সহযোগী ও পরামর্শক হয়ে পরিবারের কল্যাণের জন্য কাজ করে যাওয়া। এতে সংসার স্থিতিশীল থাকে। ইতিপূর্বে যা বলেছি তার অর্থ মোটেও এটা নয় যে পরিবারের মধ্যে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করার অধিকারও স্ত্রীর থাকবে না। বরং তার অর্থ হল পরিবারের মধ্যে স্ত্রীর কথাই চূড়ান্ত বলে বিবেচিত না হওয়া এবং পরিবারের সকল বিষয়ে স্বামীর চেয়ে স্ত্রীর প্রভাব বেশি না হওয়া। ব্যক্তিত্ব সম্পন্ন নারী নিজ রায় ও সিদ্ধান্তের উপর অবিচল থাকতে ভালোবাসে। নিজের সংকল্প বাস্তবায়নকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং এর জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকে। এই মানসিকতা একদিকে অত্যন্ত কল্যাণকর,
তবে একজন মা হিসেবে তাকে সবসময় সতর্ক থাকতে হবে যে তার এমন কঠোর মানসিকতা যেন তার নারীসুলভ কোমলীয়তা, সৌন্দর্য ও মায়া মমতাকে ম্লান করে না দেয়। কারণ যারা চ্যালেঞ্জ গ্রহণ করে, চ্যালেঞ্জ তাদের হৃদয়ের বড় একটি অংশ দখল করে নেয়। পরিবার ও সন্তানদের প্রতি আবেগের জায়গা খুবই কম থাকে। শিক্ষিকা মা সাধারণত খুব চাপের মধ্যে থাকেন। স্কুলের ফিকির, ছাত্রীদের বিভিন্ন সমস্যা তাকে সর্বদা ব্যস্ত করে রাখে। তার ওপর শিক্ষিকা মাকে ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণে কঠিন হতে হয়, রুক্ষ ও কঠোর স্বভাবের হতে হয়। শিক্ষিকা হিসেবে তার এমন অবস্থান প্রশংসনীয়, কিন্তু যখন তিনি স্কুল থেকে বাড়িতে ফিরবেন তখন তার শিক্ষিকা সত্তাকে স্কুলে রেখে আসতে হবে, বাড়িতে আনা যাবে না। বাড়িতে এসে সন্তানদের সাথে এমন আচরণ করা যাবে না যাতে বাড়িকে তাদের পরীক্ষার হল মনে হয়। বরং বাড়িতে একজন সাধারণ মা সন্তানদের সাথে যেভাবে আচরণ করেন তাকেও ঠিক সেরকম আচরণ করতে হবে। অনুরূপভাবে যেসব মা পরিচালক বা প্রশাসকের পোস্টে চাকরি করেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে তাদের অবস্থাও শিক্ষিকা মায়েদের মতো। কারণ অফিসের মধ্যে সর্বদা তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সেখানে সব সময় তার কথা মান্য করা হয়। মানুষের বড় একটি সংখ্যার ওপর তার কর্তৃত্ব চলে। অতপর কর্মক্ষেত্র থেকে যখন বাড়িতে ফেরেন তখন এই প্রশাসকীয় সত্তাও তার সাথে চলে আসে। ফলে তিনি চান বাড়ির সবাই তার যে কোনো কথা বিনা বাক্যে মেনে নিক। কর্মক্ষেত্রে অধীনস্থদের ওপর যেভাবে তিনি বিভিন্ন কাজ ও দায়িত্ব চাপিয়ে দিতে পারেন, তেমনি বাড়ির সদস্যদের মাঝেও এই কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন তিনি। এমন মনোভাব সন্তানদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। মায়ের আরেকটি দায়িত্ব হচ্ছে মেয়েকে ডাক্তার বা সরই রাকিদের কাছে যাওয়ার শিষ্টাচার শিক্ষা দেওয়া। ডাক্তারের কাছে যাওয়ার সময় সর্বোচ্চ সচেতনতা অর্জনের কথা জানিয়ে দিতে হবে তাকে শিখিয়ে দিতে হবে ডাক্তারের সামনে শরীরের যে অংশটি না খুললে নয়, শুধু সেটিই উন্মুক্ত করা যাবে, তাও মাহরামের উপস্থিতিতে। তার মনে এটাও গেঁথে দিতে হবে যে একান্ত অপারগ না হলে পুরুষ ডাক্তারের শরণাপন্ন হওয়া থেকে যথাসাধ্য বিরত থাকতে হবে।